আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, মোবাইল প্রযুক্তির মাধ্যমে ভারত বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকাকরণ ব্যবস্থা চালু করবে। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.66%। নতুন কৃষি আইন নিয়ে সরকার ও আন্দোলনরত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে প্রস্তাবিত আজকের বৈঠক হচ্ছে না। উত্তর 24 পরগনা বনগাঁয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জনসভায় অংশ নেবেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ দুদিনের সফরে রাজ্যে এসেছেন। আইএসএল ফুটবলে আজ গোয়ায় মুম্বাই সিটি এফসি চেন্নাইয়ান এফসির মোকাবিলা করবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। পরবর্তী প্রজন্মের 5G প্রযুক্তি যাতে সময়মতো আমাদের কাছে এসে পৌঁছয় তা সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়া এবং দেশের কোটি কোটি মানুষের ক্ষমতায়নের জন্য 5G প্রযুক্তি জরুরি। শ্রী মোদী গতকাল ভার্চুয়াল ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, দেশের ডিজিটাল সম্ভাবনা বিপুল এবং মোবাইল প্রযুক্তির দৌলতে সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষকে ভারত সাহায্য করতে সক্ষম। প্রযুক্তি বিপ্লবের পাশাপাশি মানুষের জীবনযাপনকে কিভাবে আরও উন্নত করে তোলা যায় তার পরিকল্পনা করাও গুরুত্বপূর্ণ বলে শ্রী মোদী মন্তব্য করেন। মোবাইল প্রযুক্তির সাহায্যে ভারত বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকাকরণ অভিযান শুরু করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদ মার্গে নতুন এই ভবন আত্মনির্ভর ভারতের এক উজ্জ্বল নজির হতে চলেছে। 2022 সালে স্বাধীনতার 75তম বার্ষিকীতে নতুন ভারতের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে এই সংসদ ভবন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক, শক্তি সাশ্রয়ী, উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ত্রিকোণাকৃতি এই ভবনটি বর্তমান সংসদ ভবনের কাছেই নির্মিত হচ্ছে। এই ভবনের অভ্যন্তরীণ সজ্জা ভারতীয় শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের মিশ্রণে গড়ে তোলা হবে। থাকবে সেন্ট্রাল কনস্টিটিউশনাল গ্যালারি, যেখানে সাধারণ মানুষও প্রবেশ করতে পারবেন। দূষণমুক্ত পরিবেশ বান্ধব প্রযুক্তিকে তৈরি হতে চলা এই ভবন যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, এর পাশাপাশি অর্থনীতিতে নতুন শক্তি যোগাবে। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির পূর্ণ সম্ভাবনা বিকশিত হতে পারে। 36তম সার্ক সনদ দিবস উপলক্ষে গতকাল এক বার্তায় প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে যারা ইন্ধন যোগাচ্ছে এবং প্রতিপালন করছে সেই সব শক্তিকে পরাজিত করে নিজেদের দায়বদ্ধতাকে ফের প্রমাণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সুরক্ষিত ও প্রগতিশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার জন্য সংঘবদ্ধ প্রয়াস জারি রাখার বিষয়টিকেও গুরুত্ব দেবার পরামর্শ দিয়েছেন। কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 4%-এরও নিচে নেমে এসেছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় 3,78,909, যা শতাংশের হিসেবে 3.89%। গত 24 ঘণ্টায় নতুন করে 32,080 জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 97,35,850। গত এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণ সংখ্যা 50,000-এর নিচে রয়েছে। মোট সুস্থ হয়েছেন 92,15,581 জন। 24 ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন 36,635 জন। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 94.66%। বিজ্ঞানীরা সবুজ সংকেত দেয়া মাত্র ব্যাপক মাত্রায় কোভিড-19 টিকা তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ এবং উৎপাদন জোরদার আকারে করার জন্য রূপরেখাও তৈরি করা হয়েছে। তার উদ্দেশ্য হল খুব কম সময়ের মধ্যে প্রত্যেক মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়া। রাজ্যে গতকাল একদিনে আরও 2,941 জন করোনা সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,07,995। এই সময় আরও 2,971 জন সুস্থ হয়ে ওঠায় মোট আরোগ্যপ্রাপ্তির সংখ্যা বেড়ে হয়েছে 4,75,425। আরোগ্যের হার 93.59%। কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য কলকাতা পুরসভা ধাপায় আরও 2টি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরি করছে। পুর প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, শুধু কলকাতা নয়, শহরতলির কোভিড আক্রান্তদের মৃতদেহ পুরসভাকে সৎকার করতে হচ্ছে। ফলে প্রতিদিন সৎকারের চাপ বাড়ছে। এই জন্য নতুন 2টি চুল্লি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা অতিমারির আবহে ছাত্রছাত্রীদের নিরাপদে পঠন পাঠনের সুযোগ করে দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে অনলাইন ক্লাস শুরু করছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী 16 ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু হবে। ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষদের স্নাতক স্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করার জন্য বলা হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনে কোভিড-19 প্রতিষেধক দেবার কাজ শুরু হয়েছে। ফাইজার ও বায়োএনটেকের তৈরি এই টিকা দেবার জন্য সেদেশের কর্তৃপক্ষ আগেই অনুমতি দিয়েছে। ঘূর্ণিঝড় নিভারের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে কেন্দ্রের 8 সদস্যের আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল তামিলনাড়ু ও পুদুচেরি সফর করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব আশুতোষ অগ্নিহোত্রীর নেতৃত্বে এই দলটি গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাবার্ডি পালানিস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হয়েছে। ভেঙে পড়া পরিকাঠামো গড়ে তোলা ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আরও কেন্দ্রীয় সাহায্যের দাবি জানিয়েছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কৃষি আইন নিয়ে অচলাবস্থা কাটাতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক সত্ত্বেও কোনো সমাধান সূত্র মেলেনি। গত সন্ধ্যায় এই বৈঠকের পর সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, সরকারের তরফে কৃষকদের কাছে কিছু প্রস্তাব পাঠানো হবে, তারা তা নিয়ে আলোচনা করবেন। তবে এই প্রেক্ষিতে সরকারের সঙ্গে কৃষক প্রতিনিধিদের আজকের বৈঠক হচ্ছে না। অন্যদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। দেশের 9টি রাজ্য এক দেশ এক রেশন ব্যবস্থা প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। গণবন্টন ব্যবস্থায় সংস্কার ঘটিয়ে এই ব্যবস্থায় সাফল্য আনা রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ। সংস্কার সম্পূর্ণ করার জন্য এই রাজ্যগুলিকে অতিরিক্ত 23,523 কোটি টাকা অতিরিক্ত ঋণ গ্রহণের অনুমতি প্রদান করা হয়েছে। গণবন্টন ব্যবস্থায় খাদ্যশস্যের যোগান অক্ষুণ্ণ রাখতে পশ্চিমবঙ্গ সরকার খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহের এক নতুন কর্মসূচি হাতে নিয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ওই প্রকল্পে 30 লক্ষ কৃষকদের নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁর কাছে গোপালনগর ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জনসভা করবেন। তবে আজ সকাল থেকে ব্যাপক কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত হয়তো সড়কপথে সভাস্থলে যেতে পারেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ দুদিনের সফরে রাজ্যে এসেছেন। তিনি হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয় এবং 9টি জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষে তিনি ভবানীপুরে অন্যায় কর্মসূচির আওতায় গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেবেন। বিকেলে কালীঘাট মন্দির দর্শন করবেন ও পুজো দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী তার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন। ঝাড়গ্রামের বাছুরডোবায় গতকাল দুপুরে ক্রিকেট খেলার সময় বিশ্বজিৎ গুরুং নামে এনভিএফ কর্মীর গুলিতে তাদেরই এক সহকর্মীর মৃত্যু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় অবরোধ চলছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আগামী 14 ডিসেম্বর থেকে হাওড়া পুরুলিয়ার মধ্যে স্পেশাল ট্রেন চালু করার জন্য রেলের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের এই ট্রেনটি চালু হলে পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। দেশের ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার নানা ধরনের নীতি প্রণয়ন করেছে। বণিক মহাসংঘ ফিকি আয়োজিত 10ম গ্লোবাল স্পোর্টস শিখর সম্মেলনে ভাষণে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার সারা দেশে 1000টি খেলো ইন্ডিয়া কেন্দ্র চালু করছে। আইএসএল ফুটবলে আজ গোয়ার বাম্বলিমের জিএমসি স্টেডিয়ামে মুম্বাই সিটি এফসি চেন্নাইয়ান এফসির মোকাবিলা করবে। গতকাল বেঙ্গালুরু এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী বলেছেন, মোবাইল প্রযুক্তির মাধ্যমে ভারত বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকাকরণ ব্যবস্থা চালু করবে। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.66%। নতুন কৃষি আইন নিয়ে সরকার ও আন্দোলনরত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে প্রস্তাবিত আজকের বৈঠক হচ্ছে না। উত্তর 24 পরগনার বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জনসভায় অংশ নেবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ দুদিনের সফরে রাজ্যে এসেছেন। আইএসএল ফুটবলে আজ গোয়ায় মুম্বাই সিটি এফসি চেন্নাইয়ান এফসির মোকাবিলা করবে। খবর শেষ হল।